নমস্কার, ডিজিটাল বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে সেই মহামানবের জন্মদিন, স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিবসে ডিজিটাল বাংলা স্বামী বিবেকানন্দকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য আপনারা বেশ কয়েকদিন যাবৎ যে অনুষ্ঠানের প্রোমো দেখছিলেন, যে বিবেক দূতি, স্বামী বিবেকানন্দের যে দূতি ছড়িয়েছেন, সেই দূতি নিয়ে আমাদের আগামী দিনে চলতে হবে। তারই জন্মদিবসে তার চরণে আমাদের আভূমি প্রণতি নিবেদন করি। ডিজিটাল বাংলা চিন্ত বটেই, ভারতবাসীর যে আগামী দিনে দেশমাতৃকাকে গর্বের আসনে নিয়ে যাবে, স্বামী বিবেকানন্দের ভাব এবং আদর্শকে সঙ্গী করি। স্বামী বিবেকানন্দের সমগ্র জ্যোতি সমাজের রাজাকে প্রণাম জানিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তার এই ১৫৯তম জন্মদিবস যদি আগামী তরঙ্গের কোনো পূর্বাভাস হয়, তবে তাকে আর কোনো জ্যোতি রাজের সাম্রাজ্যে আটকে রাখা যাবে না। তার জগৎ সাম্রাজ্যের সম্রাটত্ব অনিবার্য। শ্রী রামকৃষ্ণ ঘোষিত 18টি জ্ঞান সূর্যের এই যে সূর্য রশ্মি সূত্রাকারে বিচ্ছুরিত হয়ে আগামী দিনে তার এই কিরণকে বহুগুণ বিকশিত করে তারই এই যে আদর্শ পথকে বহুগুণ বিকশিত করে আগামী ১৫০০ বছর ধরে তার দীপ্তিকে উজ্জ্বলে ভরিয়ে রাখবে, এ স্বয়ং স্বামী বিবেকানন্দেরই ভবিষ্যৎবাণী। স্বামী বিবেকানন্দ কুম্ভকণ্ঠে ঘোষণা করেছিলেন, সমগ্র মানব জাতির আধ্যাত্মিক রূপান্তর, ইহাই ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র, ভারতীয়তার ভিত্তি, ভারতবর্ষের মেরুদণ্ড স্বরূপ, ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুর। এবং স্বামী বিবেকানন্দকে সারা ভারত তো বটেই, সারা পৃথিবী আজকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছে। তার ত্যাগ এবং আদর্শ আমাদের জীবনে চলার পথের পাথেয় হয়ে থাকুক, এটাই স্বামী বিবেকানন্দের এই জন্মদিবসে তার কাছে আমাদের করজোড়ে প্রার্থনা। আজকের অনুষ্ঠানে আমাদের এই প্যানেলে ধীরে ধীরে যারা যোগ দেবেন, আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো, কিন্তু তার আগে অত্যন্ত আনন্দ হচ্ছে আপনাদের সঙ্গে সেই খুশির খবর ভাগাভাগি করতে। ডক্টর সোমনাথ ভট্টাচার্য, প্রখ্যাত রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক, যাদবপুর বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। আমাদের সঙ্গে আরেকজন বিখ্যাত গবেষক, অবশ্যই বিজ্ঞানী তিনি রয়েছেন, বিবেকানন্দ অনুরাগী ডক্টর কাজুরি ঘোষ, কলকাতা থেকে সরাসরি যোগ দেবেন আমাদের সঙ্গে আরো অন্য অতিথিরা থাকবেন। এই মুহূর্তে স্টুডিওতে অবশ্যই অনুষ্ঠানটা যেহেতু তরুণ প্রজন্মের তিনি প্রতিনিধি, একদম 15 বছরের একজন বালক আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে যাদের সঙ্গে অতিথি প্যানেল, যাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই, আমার ডান দিকে রয়েছে নিস্নাত রায় বর্মন, বিবেকানন্দ অনুরাগী, 10ম শ্রেণীর এই ছাত্র, 15 বছরের এই ছাত্র। তাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। অবশ্যই তার কাছ থেকে স্বামী বিবেকানন্দের কে নিয়ে বিভিন্ন যে আবর্তিত হবে অনুষ্ঠান, তার কাছ থেকে আমরা কিছু শুনবো। আমার সঙ্গে আমার বাঁ দিকে রয়েছেন সর্বাণী চক্রবর্তী, বিবেকানন্দ রানী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়ে আমরা সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করব ধীরে ধীরে, আমার সঙ্গে যেহেতু প্রথমেই পরিচয় করিয়ে দিলাম নিস্নাতর সঙ্গে। নিস্নাত, স্বামী বিবেকানন্দ জন্মদিবস এবং একই সঙ্গে স্বামী বিবেকানন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার একটা সুযোগ পেয়েছো, বলতে পারো বালক থেকে উত্তীর্ণ হচ্ছ ধীরে ধীরে। মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় হার্ডেল টপকে স্বামী বিবেকানন্দ জীবনের প্রত্যেকটা হার্ডেল টপকে তিনি ভারতবর্ষের হিরো হয়েছেন। তিনি আমাদের সত্যিকারের হিরো, কি বলবে? আজকে স্বামীজির ১৫৯তম শুভ জন্মদিন। আমরা আজকে তাকে একটা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার সুযোগ পেয়েছি তারই কৃপায়। এই আজকে শুরুতেই একটা কথা বলি, আমরা যদি স্বামীজির বরানগর মঠের জীবনের দিনগুলোর দিকে তাকাই, শ্রী ঠাকুরের সদ্য দেহত্যাগের পর তার যুবক ভক্তরা সমবেত হয়েছেন, সেখানে মঠ প্রতিষ্ঠা হয়েছে, সেখানে তাদের খুব অর্ণাভাব ছিল। তারা সেখানে হয়তো খেতে পেতেন না, পরনের কাপড়ও ছিল না পর্যাপ্ত, কিন্তু তাদের মধ্যে প্রেম প্রীতিভাব পর্যাপ্তই ছিল। এবং স্বামীজি এই সময় একদিন বলেন যে, এত কৃচ্ছ সাধন করছি, এত কষ্ট করছি, দেখিস ইতিহাসে আমাদের নাম ঠিক থাকবে।
এখন যদি ঠিক, আমরা একটু থামাচ্ছি মাঝখানে, অনুষ্ঠানে সরাসরি প্রবেশ করব, কারণ বিশিষ্ট জনেরা রয়েছেন, তাদের কাছ থেকে তোমার এই আলোচনা আমরা এই সুযোগ পেয়ে খুব কম সময়ে অনুষ্ঠানটা বেঁধে দেওয়া রয়েছে, তার জন্য সরাসরি রামকৃষ্ণ রচিত, শ্রী রামকৃষ্ণানন্দজি রচিত, মহারাজ রচিত একটি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পঞ্চকম নিস্নাতর কাছ থেকে আমরা শুনবো। তার জন্য নিস্নাত তোমার এই আলোচনায় প্রবেশ করবো, কিন্তু তার আগে এই শ্রী বিবেকানন্দ পঞ্চকম যদি একটু শোনাও আমাদের। अथ श्री विवेकानंद पंचकम श्रीमद् रामकृष्णानंद स्वामिना प्रणीतम् अनित्यदृश्येषु विविच्य नित्यं तस्मिन् समाधत्त इह स्मलीलया विवेकवैराग्यविशुद्धचित्तं योऽसौ विवेकी तमहं नमामि विवेकजानन्दनिमग्नचित्तं विवेकदानैकविनोदशीलं विवेकभासाकमनीयकान्तिं विवेकिनन्तं सततं नमामि ऋतं च विज्ञानमधिश्रयद्यन् निरन्तरं चादिमध्यान्तहीनं सुखं सुरूपं प्रकरोति यस्य आनन्दमूर्तिं तमहं नमामि सूर्यो यथान्धं हितमो निहन्ति विष्णुर्यथा दुष्टजनांश्छिनत्ति तथैव यस्याखिलनेत्रलोभं रूपं त्रितापं विमुखीकरोति तन्देशिकेन्द्रं परमं पवित्रं विश्वस्य पालं मधुरं यतीन्द्रं हिताय नृणान्नरमूर्तिमन्तं विवेक आनन्दम् अहं नमामि नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা এতক্ষণ নিস্নাতর কাছ থেকে সেই স্বামী বিবেকানন্দ পঞ্চকম, স্বামী রামকৃষ্ণানন্দজি রচিত সেটা শুনছিলাম। স্বামী বিবেকানন্দকে বন্দনা করা হলো অনুষ্ঠানের শুরুতেই। আমার সঙ্গে এই মুহূর্তে সরবাণী চক্রবর্তী রয়েছে, তার কাছে আমরা প্রশ্নে যাব, কিন্তু সোমনাথ ভট্টাচার্যকে আমরা টেলিফোনে ধরার চেষ্টা করবো এবারে। ডক্টর সোমনাথ ভট্টাচার্য আমাদের সঙ্গে অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটির এই অধ্যাপক, রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক, তাকে আমরা টেলিফোনে ধরার চেষ্টা করছি। কিন্তু তার আগে সোমনাথদেবী, আপনার কাছে যেটা জানতে চাইব যে আজকের এই অনুষ্ঠান যে স্বামী বিবেকানন্দকে নিয়ে আবর্তিত হচ্ছে, স্বামী বিবেকানন্দ কি দৃষ্টিতে ভারতবর্ষকে দেখেছেন সে সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। স্বামীজি দৃষ্টিতে ভারতবর্ষ ছিল তার একটি ভূখণ্ড মাত্র ছিল না। তার দৃষ্টিতে এই ভারতবর্ষ ছিল তার পুণ্যভূমি, ধর্মভূমি আর দেবভূমি। ভারতবর্ষ জগতে ধর্ম চেতনার প্রাণকেন্দ্র, আর ভারতবর্ষ একটি মহান আদর্শের প্রতীক। ভারতবর্ষ স্বামীজির ভালোবাসার বস্তু ছিল। একদিন স্বামীজি সান ফ্রান্সিসকোতে বলছিলেন যে ভারতবর্ষ সম্বন্ধে যখন আমি বলতে আরম্ভ করি তখন যে কোথায় থামতে হবে সেটাই স্বামীজির খেয়াল থাকে না, মনে থাকে না স্বামীজির। আর স্বামীজি যখন বিদেশে প্রচার কার্যে গিয়েছিলেন তিনি তখন সর্বত্র ভারতবর্ষের সমস্যা আর তার গৌরবের কথা পাশ্চাত্যবাসীর সামনে তুলে ধরেছিলেন। এবং যখন তিনি সেই ভারতবর্ষের কথা বলতেন তখন তার বিদেশি তার সাথীরা বলতেন যে সেই সময় তিনি যে ইন্ডিয়া শব্দটি ব্যবহার করতেন তার মধ্যে তার সম্পূর্ণ ভালোবাসার তার যে একটা ব্যাপ্তি সেটা ফুটে উঠত স্বামীজির মধ্যে আর কি। যে তার এর থেকে আমরা বুঝতে পারি ভারতবর্ষ স্বামীজির কাছে কি ছিল।
এবং আপনার কাছে অবশ্যই আসবো। স্বামী বিবেকানন্দ, আই এম কনভিন্সড ইন্ডিয়া, হ্যাঁ, আমি ভারতবর্ষের ভারতবর্ষের ঘনীভূত রূপ। ঘনীভূত রূপ। অবশ্যই একদম সংক্ষেপে অনুষ্ঠানটা বেঁধে দেওয়া রয়েছে। সোমনাথ দা আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই। ডক্টর সোমনাথ ভট্টাচার্য। সোমনাথ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সরাসরি রয়েছেন কলকাতা থেকে। সোমনাথবাবু, আপনাকে আজকের এই অনুষ্ঠানে, আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বিবেক দ্যুতি অনুষ্ঠানে। হ্যালো সোমনাথ দা, শুনতে পাচ্ছেন? হ্যালো সোমনাথ দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ সোমনাথ দা, আজকের এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আজকের এই বিশেষ আপনার কর্মব্যস্ততা, এবং যেহেতু তরুণ সমাজের অন্যতম প্রতিনিধি হয়ে প্রায় 25 বছরের বেশি সময় ধরে এরকম ভাব প্রচারের দায়িত্বে রয়েছেন এবং নিজের কাঁধে দায়িত্ব নিয়েছেন, এবং আপনি বলা যেতে পারে যুব সমাজের অন্যতম প্রতিনিধি হয়ে আমাদের প্রেরণা দিয়ে যাচ্ছেন। ডিজিটাল বাংলার আজকের এই বিবেক দ্যুতি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার ভাই। স্বামীজির জন্মদিনে আপনার কাছে খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো। এই যে স্বামী বিবেকানন্দের আজকের এই জন্মদিনে স্বামী বিবেকানন্দের সামাজিক চিন্তা, রাজনৈতিক চিন্তা এবং দেশ সম্পর্কে চিন্তা, এই তিনটে সমাজ, রাজনীতি এবং দেশ সম্পর্কে দাঁড়িয়ে আপনি যদি স্বামী বিবেকানন্দের কে নিয়ে একটু বলেন আজকের এই বিশেষ দিনে, কি বলবেন আমরা যদি জানতে চাই? রাহুল, প্রথমে জিজ্ঞেস করি যে শোনা যাচ্ছে কি পরিষ্কার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে ডিজিটাল বাংলার সমস্ত দর্শককে আজকের দিনে বিশেষভাবে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। স্বামী বিবেকানন্দের এই জন্মদিনের দিন আসলে কি রাহুল, এমনিতে জন্মদিন আমরা তো নিজেদেরও পালন করি, অন্যদেরও পালন করি, কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন মানে আমাদেরও একরকম ভাবে নতুন করে বেঁচে ওঠার একটা ব্রত, একটা শপথ। তো সেই জন্য আলাদাভাবে অভিনন্দন। এইবার স্বামী বিবেকানন্দ, আপনার যে এতে চলে আসি, প্রশ্নে চলে আসি আপনার, তো যে আপনি দেশ, সমাজ, রাজনীতি এগুলির কথা উল্লেখ করেছেন খুব প্রাসঙ্গিক ভাবেই। তা সেখানে আমরা যেটা দেখছি সেটা হলো যে স্বামী বিবেকানন্দের কথার মধ্যে রাহুল যেটা থাকছে, সেখানে দেখতে পাচ্ছি যে তিনি আজকে 2021 সালে দাঁড়িয়ে যদি আমি ভাবি, স্বামীজি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে যে তিনি দেশ সম্পর্কে বলেছেন, রাজনীতি সম্পর্কে তিনি বলেছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা প্রত্যক্ষ রাজনীতির মধ্যে থাকবেন না, তার মানে ভোট দেবেন না ইত্যাদি। কিন্তু রাজনীতি সম্পর্কে স্বামী বিবেকানন্দের যে খুব সদর্থক চিন্তা ভাবনা ছিল সেটা আমরা আজকের দিনে স্মরণ করতে চাইছি। রাজনীতি শব্দটার মধ্যে আমরা সবাই জানি যে দুটো অংশ, একটা হচ্ছে রাজ করা বা রাজত্ব করা বা প্রজা শাসন করা। সেই প্রজা শাসন বা প্রজা পরিচালনার সঙ্গে সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে নীতির জায়গা। তাহলে ওই রাজত্ব করা নীতির সঙ্গে সেই রাজনীতির কথা স্বামী বিবেকানন্দ বারবার করে বলেছেন। তাই জন্য আমাদের ওইটি মাথায় রাখতে হচ্ছে। মাথায় রেখে যেটা ভাবছি, আপনার বোধহয় একটা স্বামী বিবেকানন্দ যখন বলছেন তখন দেখতে পাচ্ছি যে নীতির ব্যাপারটি খুব বড় রকম ভাবে আসছে ভারতবর্ষের ক্ষেত্রে। তিনি যে দেখছেন আমাদের দেশের মানুষের মধ্যে কি হয়েছে, আমাদের দেশের মানুষ ধর্মের ভিত্তিতে চলে। আমি প্রত্যেক কটা কথা যখন বলছি আজকে আপনাদের এই অনুষ্ঠানে, তখন মনে রাখছি যে এইগুলোর সমস্ত একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল হতে পারে, সেটাকে মাথায় রেখেই এই কথাগুলো বলছি। কোন জায়গা থেকে, একটা রাজনৈতিক জায়গা থেকে নয়, কিন্তু বিবেকানন্দের দ্যুতি বলে একটা বস্তু তো আছে, বিবেকানন্দের একটা ভাস্বরতা আছে, একটা ব্রাইটনেস আছে। সেই ব্রাইটনেসের দ্বারা এই ভাবগুলি কিভাবে আলোকিত হয়ে আছে সেই আলোচনার মধ্যে রয়েছি, যেখানে আপনার দ্যুতিময় বিবেকানন্দের কথা বলছেন। এইবার স্বামী যখন ভারতবর্ষকে দেখছেন তখন তিনি দেখছেন যে ভারতবর্ষ একটা ধর্মের দেশ। এই যে ভারতবর্ষ ধর্মের দেশ, তাহলে কেউ ভাবতেই পারেন যে তাহলে কি অন্যরা অধর্ম করছেন, তা নয়। কিন্তু ভারতবর্ষের মানুষ ধর্মের মধ্যে দিয়ে সবকিছুকে বুঝতে চান। এই জায়গাটা স্বামীজি আমাদের কাছে নিয়ে আসছেন এবং সেখানে তিনি বিভিন্ন ধর্মের মানুষের কথা বলেছেন। আপনাদের অনুষ্ঠানের নাম বোধহয় বিবেক দ্যুতি, আমি একটুখানি বলতে ভুল করেছি। এই যে বিবেকানন্দের যে দ্যুতি, বিবেকানন্দের ভেতর থেকে যে লাইট আসছে, সেই লাইটের প্রেক্ষিতে, সেই আলোকে আমরা দেখতে চাইছি এই সমাজ ভাবনা ইত্যাদি।
আজকে যদি আমি ডিজিটাল বাংলায় না বলে স্বামী বিবেকানন্দ বলতেন অন্য অর্থে, স্বামী বিবেকানন্দ নিজেকে বলেছেন যে আই এম আ ভয়েস উইদাউট আ ফর্ম। তার যে আকার সেটা যদি মানুষ ভুলে যায় অসুবিধা নেই, কিন্তু তিনি একটি কণ্ঠস্বর। সুতরাং আজকে ডিজিটাল মিডিয়াতে, ডিজিটাল বাংলায় যদি ভাবি যে স্বামীজির সেই কণ্ঠস্বর যদি ধ্বনিত হতো, সেটাকে কি আমরা অনুমান করতে পারি? এইভাবেই তো মহামানবের আমরা অনুগমন করতে পারি। সেই ক্ষুদ্র বিনীত প্রচেষ্টার মধ্যে আছি রাহুল। সেখানে ভাবছি যে স্বামী বিবেকানন্দ দেখছেন যে ভারতবর্ষের মানুষ ধর্ম নিয়ে থাকে। এবার যে কোনো একটা শক্তিশালী কোনো টুল যদি হয়, তাহলে তার ভালো ব্যবহার খারাপ ব্যবহার থাকবে। যে দেশ বাণিজ্য নিয়ে আছে সেই দেশেরও ভালো মন্দ ব্যবহার রয়েছে বাণিজ্যিক ন্যায় নীতির। ভারতবর্ষের ক্ষেত্রেও ধর্মের ভালো মন্দ ব্যবহার রয়েছে। স্বামীজি দেখাচ্ছেন যে প্রত্যেক কটা মানুষ যদি ধর্মের সঠিক জায়গাটাকে অবলম্বন করে চলে, তাহলে ভারতবর্ষের যথাযথ উন্নয়ন হবে। কারণ ভারতবর্ষ ধর্মভিত্তিক। হিন্দু মুসলমান প্রভৃতি যারা রয়েছেন তাদের জীবনের প্রধান সুর হচ্ছে ধর্ম। এই ধর্মের অপব্যবহার হয়েছে, সেটা যেমন বাণিজ্যের অপব্যবহার বন্ধ করতে হবে, শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে অপব্যবহার বন্ধ করতে হবে, তেমনি এখানেও ধর্মের অপব্যবহার বন্ধ করতে হবে। কিন্তু ধর্মের যে সার, সেইটার উপরে এই মানুষগুলো বাঁচে। ভারতবর্ষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে ধর্ম অঙ্গীভূত। এটা একজন সমাজবিজ্ঞানের ছাত্র, আমি নিজের প্রযুক্তিতে আছি, কিন্তু সমাজবিজ্ঞানের ছাত্রের দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি যে এটা একটা অকাট্য সত্য। এটা হলো এক। বিবেকানন্দ সেইভাবে বুঝিয়েছেন যে ধর্মকে নিয়ে চলতে হবে, ধর্মের যে সঠিক জায়গা সেইটাকে নিয়ে চলো আমরা বেঁচে করতে থাকবো। এই সঠিক জায়গাটা কি দেখাচ্ছে? দেখাচ্ছে যে আমি অন্য ধর্মকে শুধু যে শ্রদ্ধা করব বা তাকে টলারেট করব, আমরা এখন সহনশীলতা শব্দটি শুনছি। বিবেকানন্দ এই সহনশীলতার কথা বলেছেন, সেটাকে ওয়েলকাম জানিয়েছেন এবং সেটাকে বোধহয় ব্রডেস্ট স্পেকট্রামে নিয়ে গেছেন যখন শিকাগোতে বলেছেন যে উই বিলিভ নট অনলি ইন টলারেশন বাট উই বিলিভ ইন অল রিলিজিয়ন্স অ্যাজ বিং ট্রু। উই ডোন্ট অনলি টলারেট আদার রিলিজিয়ন্স বাট উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়ন্স অ্যাজ ট্রু। আমরা সমস্ত ধর্মকে সত্যি বলে যে মনে করি, সেই ধর্মের মধ্যে দিয়ে একই জায়গায় যে উপনীত হওয়া যাচ্ছে এটা মনে করি। বিবেকানন্দ এই কথাগুলো আনছেন, যেটা আজকে 2021 গোড়ায় দাঁড়িয়ে ভাবতে চাইছি যে এই তো বিবেক দ্যুতি। সেই কণ্ঠস্বরের মধ্যে থেকে, সেই মানসিকতা, সেই মাইন্ডসেটের মধ্যে থেকে এই দ্যুতি আমাদের সমাজকে, আমাদের অন্তরকে আলোকিত করুক যে ধর্মকে ধরে চলবো, অন্য ধর্মকে দাঁতে দাঁত চিপে সহ্য করে যাব তাই নয়, অন্য ধর্মের মধ্যেও সত্যতা আছে এবং সেই ধর্মের নিষ্ঠাবান বা নিষ্ঠাবতী যিনি আছেন, সাধক বা সাধিকা, তিনিও একই জায়গায় পৌঁছবেন যেখানে আমার ধর্মের একজন প্রাজ্ঞ পুরুষ পৌঁছবেন বা নারী পৌঁছবেন। এইটা বোঝা। এবং শেষে যেটা খুব জরুরি ভাবতে চাইছি এখনকার দিনে, যে আমার ধর্ম, যদি আমি হিন্দু ধর্মের ছেলে, এই হিন্দু ধর্মের জায়গা থেকে যদি ভাবি, সেটা অন্য সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে আমি যদি ভাবি যে আমার ধর্মে লিবারেল চিন্তা ভাবনা আছে, উদার অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা আছে, কিন্তু সেটার শেষটা কোথায়? হোয়াট ইজ দ্য বটম লাইন? আমার ধর্মকে যদি কেউ অপমান করে, কেউ যদি অনাবশ্যক ভাবে খাটো করে, তাহলে কি আমি চুপ করে থাকবো? তার উত্তর হচ্ছে যে তোমার বাবা মাকে যদি কেউ খাটো করে, তাহলে তুমি কি করবে? তার জন্য তোমায় গুগল সার্চ করতে হয় না, তুমি তো উত্তরটা জানো। সেই রকম ভাবেই আমার ধর্মের মধ্যে সহিষ্ণুতা আছে, আমার ধর্মের মধ্যে সকল ধর্মের প্রতি সমভাব আছে, মানে এই নয় যে কেউ আমাকে মরিয়ে খেয়ে যেতে পারে। অতএব কোনো এজেন্ডার ভিত্তিতে হোক, না জেনে হোক, আমার ধর্মকে যদি কেউ ছোট করে, তাহলে আমি সেখানে প্রতিরোধ করব। এই প্রতিরোধ না করাটা লিবারেল হওয়া নয়, প্রতিরোধ না করাটা মানে হচ্ছে কাপুরুষতা। কিন্তু এই প্রতিরোধের জায়গায় আজকের এই ভালো দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসকে স্মরণ করব, যিনি বিবেকানন্দের মেন্টর। তিনি শেখাচ্ছেন যে ওই সাপের গল্প, তাকে বলা হচ্ছে যে দেখ, তোকে মারতে এলে তুই ফোঁস করবি কিন্তু গায়ে বিষ ঢালবি না। 2021-এর 12ই জানুয়ারি সেই মণিমাণিক্যের মতো বাণীর আলোকে বিবেকানন্দকে পেতে চাইব। রামকৃষ্ণের আলোয় বিবেকানন্দ আলোকিত এবং সেখান থেকে রিফ্লেক্টেড হয়েছে বিবেক দ্যুতি, তাতে আমরা আলোকিত হতে চাইছি। যেখানে শিখছি যে ওই যে কিনা কেউ যদি আমার ধর্মকে খাটো করে, অপমান করে, আমি সেটা রেজিস্ট করব, কিন্তু সেটা একটা পশুর মতো রেজিস্ট করব না, তাহলে আমি একই দোষে দোষী হয়ে যাব। সেটা ভদ্রলোক বা ভদ্র মহিলার মতো রেজিস্ট করব, ওরে সকলকে নিয়ে বাঁচবো। এই আলোতে এখন তো এই ঠান্ডা একটু কমছে কমছে, আবার বাড়ছে, এসব নানান রকম হচ্ছে। আজকে আপনারা যা খবর করছেন তাতে মনে হচ্ছে আবার ঠান্ডা ফিরে আসবে। তো এই ঠান্ডার মধ্যে লোকে যেমন একটা বেশ রোদ্দুরের একটা আমেজ নেয়, সুতরাং এই অবস্থাতে আমরা ঠান্ডায় থাকি, গরমে থাকি, বিবেক দ্যুতির মধ্যে থেকে আমরা আলোকিত হতে থাকবো এবং একটা আমেজ নেব। আমরা উষ্ণ হব হৃদয়ের দিক থেকে, অনুভূতির দিক থেকে, এবং অবশ্যই নতুন ভারত গড়ে নিতে চাইবো এই বিবেক দ্যুতির আলোয় এবং আশীর্বাদে। রাহুল, একদম
আমরা এতক্ষণ ডক্টর সোমনাথ ভট্টাচার্যের সে অসাধারণ আলোচনা শুনছিলাম কিরকম ভাবে আজকের অনুষ্ঠানের তাৎপর্যের সঙ্গে স্বামী বিবেকানন্দের দ্যুতি আমাদের জীবনে বিচ্ছুরিত হয়ে পড়বে। মাত্র ৩৯ বছরের জীবনে তার এক একটি কিরণ বহুধা বিকশিত করে আগামী প্রজন্মকে বহু গুণ বিকশিত করে পথ দেখাবে, দিশা দেখাবে, সে কথাই স্বামী বিবেকানন্দ তার মাত্র ৩৯ বছরের জীবনে ছুঁয়ে দিয়েছিলেন। ৩০ বছরে সে সন্ন্যাসী ভারত মাতা রানীর মতো পদবিক্ষেপে যে পশু মানবকে দেবমানবে রূপান্তরিত হওয়ার কথা বলেছিলেন, সেই আমাদের দেশ ও মাতৃকাকে গর্বের আসন নিয়ে গেছেন। স্বল্প জীবনের দীর্ঘ অংশ জুড়ে স্বামী বিবেকানন্দ বারবার মানুষকে ভালোবাসতে চেয়েছেন। আমাদের সঙ্গে অবশ্যই কিছুক্ষণ পরে আমরা ঋষিকল্প পাল আমাদের আজকের এই কোচবিহার রামকৃষ্ণ মঠের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন তার কাছ থেকে আমরা তার প্রতিক্রিয়া, ডিজিটাল বাংলাকে একটা বিশেষ প্রতিক্রিয়া দিয়েছেন, তার প্রতিক্রিয়া আমরা শুনবো। কিন্তু তার আগে আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে সর্বাণী দেবী রয়েছেন। সর্বাণী দেবী, আপনার কাছে যেটা জানতে চাইবো, ভারতবর্ষকে ভালোবাসার কথা বলেছিলেন, তিনি বলেছেন আই এম কনভিন্সড ইন্ডিয়া, আমি ভারতবর্ষের ঘনীভূত রূপ। আপনি সেই প্রসঙ্গে ছিলেন সোমনাথ বাবু সেই আলোচনার আগে চলাকালীন, কি বলবেন আপনি? স্বামীজি ভারতবর্ষকে এতই ভালোবাসতেন যে সেখানে তিনি খালি ক্ষুদ্র মধ্যে কোথাও ছিলেন না, ক্ষুদ্রতার মধ্যে তার কাছে মানে উনি বলেছিলেন যখন তার সেই ব্রহ্মবাদিন এবং মাসিক প্রবুদ্ধ ভারত বলে দুটো মিশনের দুটো পত্রিকা বের হয়েছিল, দেখা যায় যে 1897 খ্রিস্টাব্দের মার্চ মাসে স্বামী বিবেকানন্দের নির্দেশে তার গুরু ভাই রামকৃষ্ণানন্দজি মাদ্রাজে যান রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করবার জন্য, এবং সেখান থেকেই তার প্রথম সেবাশ্রম প্রতিষ্ঠিত হয় স্বামীজির শিষ্যদের দ্বারা। সেখানে সেবাশ্রম হয়নি, সেখানে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত হয় এবং হরিদ্বারে আমরা জানি কনখলে সেখানে স্বামীজি নির্দেশে মিশনের সেবা কাজ সেখানে প্রথম অনুষ্ঠিত পরিচয় হয়। এই যে স্বামীজি যে মিশনের যে রূপ দিয়েছিলেন সেটা কিন্তু তিনি সর্বভারতীয় ভাবে সেই রূপটা দিয়েছিলেন। তা এখান থেকেও দেখতে পারি আমরা যে স্বামীজি ভারতবর্ষ তার দেশ মাতৃকাকে তিনি কি পরিমাণ ভালোবাসতেন, এবং সেই ভালোবাসাটা যেন আমাদের মধ্যেও সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, এই আশাই আমি করব সকলের কাছে। অবশ্যই আমরা এতক্ষণ সেই সর্বাণী দেবীর কথা শুনছিলাম, ভারতবর্ষকে ভালোবাসার কথা। ঋষিকল্প পাল আমাদের তরুণ প্রজন্মের আরেকজন প্রতিনিধি, তিনি রামকৃষ্ণ মঠের আজকে শোভাযাত্রায় বেরিয়ে একটি প্রতিক্রিয়া দিয়েছেন ডিজিটাল বাংলায়। কি বলেছেন আমরা শুনবো। ঋষিকল্প পাল কি বলেছেন আমরা অবশ্যই শুনবো, কিন্তু তারপরে আমরা কাজরি ঘোষকে একবার টেলিফোনে ধরার চেষ্টা করব। এই গবেষক এবং বিবেকানন্দ অনুরাগী, তাকে আমরা টেলিফোনে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে নিস্নাতর কাছ থেকে আমরা স্বদেশ মন্ত্র, স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র একবার শোনার চেষ্টা করব। বিবেকানন্দ স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার সুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ,
ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ঠিক এরকম ভাবেই স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র আমাদেরকে বারবার অনুপ্রাণিত করে। নিষ্ণাত সেই কথা আমরা শুনছিলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সরাসরি কলকাতা থেকে যোগ দিয়েছেন ডক্টর কাজরি ঘোষ, বিবেকানন্দ অনুরাগী। কাজরি, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বিবেক দ্যুতি অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার। যে বিষয়টা বলুন, কি বলছিলেন? তোমাদের সকলকেও আজকের যুব দিবসের অনেক অভিনন্দন। আর তোমরা যে এই অনুষ্ঠান করছো বিবেক দ্যুতি, আর এর আগে শ্রদ্ধেয় সোমনাথ স্যারও বিবেক দ্যুতিটা খুব সুন্দর করে বিশ্লেষণ করে দিলেন। তোমরা যে একটা মাধ্যম হচ্ছে স্বামীজির বার্তা চারিদিকে পৌঁছে দেওয়ার জন্য, এই জন্য তোমাদেরকে অভিনন্দন। তোমাদের ছোট্ট অতিথি রয়েছে, তাকে অভিনন্দন, ম্যাডামকে অভিনন্দন, ম্যাডামকে অনেক প্রণাম আমার। এবার বলুন। যে বিষয়টা জানতে চাইবো, যুব সমাজের একদম প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দকে প্রত্যক্ষভাবে সেবা করার সুযোগ পাচ্ছ। স্বামী বিবেকানন্দকে জীবন এবং বাণী আদর্শ নিজের জীবনে অবশ্যই প্রতিফলিত হয়ে মানুষের জীবনে প্রতিফলিত হোক, এটা করতে চাইছো বহু বছর যাবত। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে জাতীয় যুব দিবস অথবা বলতে পারো ন্যাশনাল ইউথ ডে, এই নিয়ে তোমার মতামত কি? দেখো রাহুলদা, স্বামীজি আজ প্রায় 120 বছর হয়ে গেছে যে মানুষটি নেই, আর মাত্র 37 বছর হচ্ছে যেখানে আমরা এই যুব দিবস পালন করছি। কিন্তু এর আগে বহু বহু স্বামীজি এত অনুপ্রেরণা দিয়েছেন যে প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী তারা এতটা আত্মবলিদান দিয়েছে, তাহলে তার মধ্যে কতটা না শক্তি থাকলে যে তিনি এইভাবে সবাইকে আহ্বান করতে পেরেছেন। আর স্বামীজি নিজেই হচ্ছেন একটি চর্চা, একটি গবেষণার বিষয়। যেমনি আমরা সায়েন্সের রিসার্চ করি সেখানে, সেরকম স্বামীজি নিজেই একটি গবেষণার বিষয়, এবং আমরা তার মাত্র একটু ক্ষুদ্র পোরশন আমরা যা জানতে পেরেছি। এখনো অনেক অনেক কিছু অনাবিষ্কৃত রয়ে গেছে। আর এই যে স্বামীজি কেনই তোমরা আজকে বিবেক দ্যুতি অনুষ্ঠান করছো, তার মানে তার কতটা না যুব সমাজের কাছে তার কতটা না অনুপ্রেরণা, তিনি কতটা ইন্সপিরেশন, আর তার স্মার্টনেস কোথায় থাকে সেটা একটা ছোট্ট ঘটনা দিয়ে বোঝাই। যখন ওখানে বিদেশে খ্রিস্টান মিশনারিরা ওখানে যে মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে ভারতবর্ষে নাকি মায়েরা তাদের কন্যা সন্তান হলে, শিশু সন্তান কন্যা সন্তান হলে তারা তাদেরকে কুমিরের মুখে ফেলে দেয়। সেখানে স্বামীজি তখনকার দিনে এরকম একটি হিন্দু দেশ থেকে একটি ছেলে গেছে ওখানে, নবীন ছেলে তরুণ গেছেন ওখানে, তাকে সরাসরি এই প্রশ্নটি করা হচ্ছে। তিনি তাতে কি উত্তর দিচ্ছেন, তার স্মার্টনেসটা কোথায় থাকলে এরকম উত্তর একজন দিতে পারে। উনি বলছেন যে হ্যাঁ, ওখানে তো আর মেয়ে বলে কেউ নেই, ওখানে আজকাল পুরুষেরা সন্তানের জন্ম দিচ্ছে। এক কথায় উনি সবাইকে চুপ করিয়ে দিতে পারতেন। তো এইরকম একটি মানুষ, তাকে যে আজও আমরা স্মরণ করব, আর সেটা শুধু 12ই জানুয়ারি নয়, এই 12ই জানুয়ারি বারে বারে রোজ রোজ যেন ফিরে আসে, আমাদের এটাই প্রার্থনা থাকবে। অবশ্যই, একদম সত্যি আমাদের জীবনে এই সময়টা আরো বেশি করে স্বামী বিবেকানন্দর জীবন এবং বাণী আদর্শ আরো বেশি করে প্রয়োজন। লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া তারই এই ভগবানের বিশ্বাস্য বর্মে সজ্জিত হয়ে দরিদ্র, পদদলিত, পতিত এবং নিপীড়িতদের প্রতি সহানুভূতিজনিত সিংহ বিক্রমে বুক বাঁধুক এবং মুক্তি, সেবা, সামাজিক উন্নয়ন এবং সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে বহন করে সমগ্র ভারতে, সমগ্র বিশ্বে ভ্রমণ করুক, একথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। কাজুরি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। কাজুরি, অবশ্যই আমরা যদি পারি এরপরে আরেকবার ধরার চেষ্টা করব টেলিফোনে। কাজুরি আমাদের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক একটি আলোচনা করলো। আমরা এবারে যে বারবার প্রসঙ্গ উঠে আসছিল, ঋষিকল্প পাল, সে একটি বিশেষ প্রতিক্রিয়া দিয়েছে আজকের শোভাযাত্রা অংশগ্রহণ করে রামকৃষ্ণ মঠ কর্তৃক আয়োজিত একটি শোভাযাত্রায়। কি বলেছে আমরা শুনবো। যুব সমাজকে দিশা দেখিয়েছেন এবং এই সময়টা দাঁড়িয়ে করোনার সময় খুব সংক্ষেপে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে হয়েছে। যুব সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ, কি বলবেন, কেমন লাগছে? সব থেকে বড় কথা যে
আমাদের সবথেকে বড় কথা যে আমাদের এই করোনার মধ্যেও এই সমস্ত নিয়মবিধি মেনে আজকের মিছিল, আজকে শোভাযাত্রা হচ্ছে, এটা আমরা প্রত্যাশা করিনি। তো আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব যা করোনার নিয়ম কারণ আছে সেগুলোকে মেনে এই শোভাযাত্রা করতে। আশা করছি পরবর্তী সময়ে আমাদের যেভাবে শোভাযাত্রা হয়ে থাকে সেভাবে শোভাযাত্রা হবে। যুব সমাজকে অন্যতম প্রতিনিধি হিসেবে যুব সম্প্রদায়কে আজকে স্বামীজির জন্মদিনে কি বার্তা দেবেন? স্বামীজি একটা কথাই বলতেন যে বি অ্যান্ড মেক। আমাদের সবার আগে সুতরাং স্বামীজির ভাবান্বিত হয়ে নিজেদেরকে তৈরি করতে হবে, তারপর এই সমাজ গঠনে অথবা তার সাথে এই সমাজ গঠনে সচেষ্ট হতে হবে। পূর্ণ মানুষ স্বামী বিবেকানন্দ ঠিক এরকম ভাবে সমাজ গঠনের জন্য তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ঠিক প্রত্যেকটি দিন ডক্টর কাজলী ঘোষ বলছিলেন কিছুক্ষণ আগে, প্রত্যেক দিন আমাদের জীবনের চলার পথের আদর্শ হয়ে থাকুক, পাথরে হয়ে থাকুক তার বাণীগুলি, তার জীবন। তিনি ভারতবর্ষকে ভালোবাসতে বাসতে তিনি বলেছিলেন, আই এম কনভিন্সড ইন্ডিয়া, আমি ভারতবর্ষের ঘনীভূত লোক। তিনি বলেছিলেন, গরু কখনো মিথ্যা কথা বলে না, গরুই থেকে যায়। মানুষ মিথ্যে কথা বলে, মানুষই আবার দেবতা হয়। এই প্রসঙ্গে দাঁড়িয়ে যারা আমার সঙ্গে এই মুহূর্তে একদম আগামী দিনে দেশমাতৃকাকে গর্বের আসনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অবশ্যই নিস্নাত এবং আমার বাঁদিকে ম্যাডাম রয়েছেন সর্বাণী ম্যাডাম। আপনাদের সঙ্গে দুজনের সঙ্গে একটি কথা ভাগাভাগি করতে চাই। কিছুদিন আগে স্বামী আত্মস্থানন্দজি তার জীবদ্দশায় বলেছিলেন, পূর্ণ মানুষ স্বামী বিবেকানন্দ। একজন মানুষ যিনি কেউ হয়তো ভালো কবিতা লিখতে পারেন, কেউ গান গাইতে পারেন, কেউ ভালো বক্তৃতা করতে পারেন, কিন্তু এত কিছু হয়েও স্বামী বিবেকানন্দ 26টি দৈবী সম্পদের অধিকারী। সঙ্গে সঙ্গে তিনি কিন্তু দেশপ্রেমিক, দার্শনিক, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত এবং সুগায়ক, কবি, দৈম বাগ্মী, ইতিহাসবেত্তা, শিল্পকলাবিদ্যা, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানে দক্ষ এবং বিজ্ঞান সচেতন, প্রকৃতিপ্রেমিক, সাহিত্যিক একজন মানুষ ভাবলে অবাক লাগে। মানে এরকম একজন গুণের অধিকারী এবং এত কিছু হয়েও তিনি কোনো রকম অহংকারী ছিলেন না। আমরা বলতে পারি দেবতা এবং মানবের সমস্ত গুণ যদি একটি চরিত্র সৃষ্টি করে, বোধহয় স্বামী বিবেকানন্দের মধ্যে এক কথায় বিবেকানন্দের ব্যক্তিত্ব। কি বলবেন? স্বামীজি যেমন বলেছেন যে সব শক্তি রয়েছে তোমাদের ভিতরে, তোমরা সব করতে পারবে। আর বলেছেন যে বিশ্বাস, মানে নিজের ওপর যদি আমাদের বিশ্বাস না থাকে, মানে সেই জন্যই নিজের ওপর প্রচণ্ডভাবে আত্মবিশ্বাস হওয়ার জন্য বলছেন। আর বলছেন যে তুমি উঠে দাঁড়াও, তোমার ভিতরে যে দেবত্ব লুকিয়ে আছে তাকে তুমি প্রকাশ করো। সেই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, সেই পূর্ণ বিশ্বাস, তাহলে আমার মনে হয় আমরাও আজকে চেষ্টা করলে সেই জায়গায় যতটা যেই জায়গায় আমরা আছি সেখানে আমরা সেইটাকে সাফল্যমণ্ডিত করা যাবে বা করার চেষ্টা করা যাবে আর কি। অবশ্যই আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র আমরা এতক্ষণ শুনছিলাম, কিন্তু তারপরে স্বামী বিবেকানন্দের সেই সখার প্রতি বিখ্যাত কবিতা আমরা নিস্নাতর কাছে শুনবো এবং এরপরেই আমাদের অনুষ্ঠান স্বামী বিবেকানন্দকে নিয়ে যে অনুষ্ঠান আবর্তিত হয়েছে অনুষ্ঠান শেষ করব। আমরা নিস্নাতর কাছে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত কবিতা সখার প্রতি যদি একবার আমাদের সকলের জন্য দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদের কাছে একবার যদি নিবেদন করব। স্বামীজির লেখা বিখ্যাত সখার প্রতি কবিতা। আঁধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্য ভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছমতিমান, দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, হেথা কোথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বলো কোথা যায়, যোগ ভোগ গার্হস্থ সন্ন্যাস, জপ তপ ধন উপার্জন, ব্রত ত্যাগ তপস্যা কঠোর, সব মর্ম দেখেছি এবার, জেনেছি সুখের নাহি লেশ, শরীর ধারণ বিড়ম্বন, যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়, হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এ জগতে নাহি তব স্থান, লৌহপিণ্ড সহেজে আঘাত, মর্মর মূরতি তাকি সয়, হও জড় প্রায়
অতি নীচ মুখে মধু অন্তরে গরল, সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে সংসারে স্থান। বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ুক্ষয়, প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায়। ধর্মতরে করি কত মত, গঙ্গা তীর শ্মশান আলয়, নদী তীর পর্বত গহ্বর, ভিক্ষাসনে কত কাল যায়। অসহায় ছিন্নবাস ধরে দ্বারে দ্বারে উদর পূরণ, ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিনু উপার্জন। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পারাপার। মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন। জীব ব্রহ্ম মানব ঈশ্বর, ভূত প্রেত আদি দেবগণ, পশু পক্ষী কীট অনুকীট, এই প্রেম হৃদয়ে সবার। দেব দেব বলো আর কেবা, কেবা বলো সবারে চালায়, পুত্রতরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। হয়ে বাক্য মন অগোচর, সুখ দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভাবে তারি আগমন। রোগ শোক দারিদ্র যাতনা, ধর্মাধর্ম শুভাশুভ ফল, সব ভাবে তাঁরই উপাসনা, জীবে বলো কে বা কি বা করে। ভ্রান্ত সেই যে বা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সেজন, মৃত্যু মাঙ্গে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন। যত দূর যাও বুদ্ধিরথে করি আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল, দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নি শিখা করি আলিঙ্গন। রূপমুগ্ধ অন্ধ কীটাধম, প্রেমমত্ত তোমার হৃদয়, হে প্রেমিক স্বার্থ মলিনতা, অগ্নিকুণ্ডে করো বিসর্জন। ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান, দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নমস্কার সকলকে, ডিজিটাল বাংলার দর্শক বন্ধুদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম নমস্কার জানাই। আর এই ডিজিটাল বাংলা কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই বিশেষ দিনে একটি বিশেষ অনুষ্ঠান পরিবেশন করার জন্য। আসলে এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলো স্বামী বিবেকানন্দের কথা, স্বামী বিবেকানন্দের বাণী, তার চিন্তা আদর্শ আমাদেরকে ঠিক এরকমভাবে অনুপ্রাণিত করে। সর্বাণী চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, নিষ্ণাত আমাদের সঙ্গে ছিল। আমাদের এই অনুষ্ঠানকে ঘিরে ছিলেন ডক্টর সোমনাথ ভট্টাচার্য এবং ডক্টর কাজরি ঘোষ, কলকাতা থেকে দুজন আমাদের সঙ্গে বিশেষ অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এবং সর্বোপরি আপনারা ছিলেন যারা আগামী দিনে দেশ ও মাতৃকাকে গর্বের আসনে নিয়ে যাবেন, ভারত মাতা রানীর মতো পদবিক্ষেপে পশু মানবকে দেবমানবে রূপান্তরিত করবার জন্য মহিমময় ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, স্বর্গ বা মর্তের কোনো শক্তির সাধ্য নেই আমাদের এই জয়যাত্রার প্রতিরোধ করে। তিনি বিনীত মুদ্রায় মধ্যাহ্ন সূর্যকে নিয়েছিলেন হাতের মুঠোয়, এপারের মানুষ ওপারের কাছে পৌঁছে দিয়েছিলেন বেদান্ত। প্রতীচ্যের প্রসারিত ডানায়
ভারত মহাকাতার ঐতিহ্য উদ্ভাসন শিকাগো ধর্মসভা, একটি বোধে সমস্ত বর্ণ আসন হয়ে থাকুক, একটি স্বপ্নে আগামী বিশ্ব শতমুখ হয়ে ফুটুক। জায়মান বেদান্ত তুমি, তিনি পরমা প্রকৃতির বড় পুত্র তুমি, শঙ্কর আচার্য তুমি, এই প্রজন্মের বুদ্ধ তুমি, নিবেদনের শান্ত ধিতায় নৈবেদ্যের আন্তরিকে এসো, আসুন সকলে মিলে আমরা তাকে প্রণামী জানাই। সকলে ভালো থাকুন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দের এই বাণী আমাদের জীবনে চলার পথের পাথয় হয়ে থাকুক, আদর্শ হয়ে থাকুক, প্রত্যেক মুহূর্তের অনুরণন হয়ে থাকুক আমাদের জীবনে চলার চাষার ক্ষেত্রে। সকলে ভালো থাকুন। স্বামী বিবেকানন্দের আশীর্বাদ তারই এই শুভ জন্মদিবসে সকলের উপর বর্ষিত হোক, তার কাছে আমরা করজোড়ে প্রার্থনা করি।